প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা সেই দুপুর থেকে সময় দিয়ে এখানে কষ্ট করে সময় দিচ্ছেন, এখানে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমি গত 2 তারিখে, এই মাসের 2 তারিখে আমি এই থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। আবার যোগদান করার পরে আমি থানার ম্যাপ যেটা দেখেছি, দেখে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত রিমোট এলাকায় সনুয়া আমাদের থানা থেকে সবচেয়ে দূরবর্তী অঞ্চলটা। তারই কারণে আমি সর্বপ্রথম এখানে বিগ পুলিশিং মিটিং এর আয়োজন করেছি। বিগ পুলিশিং নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা শুনেছেন। এটার মূল ব্যাখ্যা হচ্ছে পুলিশি সেবা দুর্গটায় পৌঁছে দেওয়া। অর্থাৎ আজকেরা আপনারা আইন শৃঙ্খলা বিষয় নিয়ে থানায় যাওয়ার কথা ছিল, সেটা না করে থানা আপনাদের কাছে এসেছে। এটার সংক্ষেপ হলো এটাই হলো কি বিগ পুলিশিং। মানে আপনি একটা সদাই কেনার জন্য বাজারে যেতেন না, এখন অনলাইনে যদি আপনি অর্ডার দেন সদাটা আপনার ঘরে চলে আসবে, আসবে কিনা? ঠিক এরকম আমরা আপনাদের ঘরের দরজায় চলে আসছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। এবং আমি এখানে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের উপরে, যেমন মাদক, গরু চুরি, ডাকাতি, দস্যুতা সহ আমি বিভিন্ন শ্রেণীর ভাগ করে অপরাধীদের একটা তালিকা আমি তৈরি করেছি। সেই তালিকাও আমি এখানে রিসার্চ করেছি। রিসার্চও দেখা গেছে আপনাদের সুন্নতে অপরাধের পরিমাণ একটু বেশি, যার কারণে আমি এখানে সর্বপ্রথম আইন শৃঙ্খলা মিটিং এর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকেই অনেক ধরনের বক্তব্য দিয়েছেন এবং আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। অত্যন্ত চমৎকার উপস্থাপনা হয়েছে। প্রত্যেকেই এই আইন শৃঙ্খলা নিয়ে আপনারা ভালো ভালো পরামর্শ দিয়েছেন, যেটা আমি মনে করি এই সনুয়াবাসীর আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। আজকে এখানে অনেকজনেই বক্তব্য দিয়েছেন। জনাব মোহাম্মদ কায়সার, উনি মাদক নিয়ে কথা বলেছেন। এখানে অধিকাংশ বক্তাই মাদক নিয়ে কথা বলছেন এবং মাদক ধরার পরে আপনারা হুমকি শিকার হয়েছেন। মাদক ব্যবসায়ী কর্তৃক অথবা মাদককে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের কর্তৃক আপনারা হুমকি শিকার হয়েছেন। ওনার বক্তব্য আসছেন। জনাব নুর নবী সাহেব বলেছেন, উনিও মাদক নিয়ে কথা বলছেন যে মাদক ধরতে গেলে মাদক ব্যবসায়ী ওরা হুমকি দিচ্ছে। তারপরে আপনাদের কথাগুলো আমি রিপিট করছি। তারপরে জনাব ফারুক আজম, উনি বলছেন সোশ্যাল মিডিয়ার কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় যাতে কারো বিরুদ্ধে অপপ্রচার করা না হয় এবং এই সোশ্যাল মিডিয়ার ভুয়া ফেসবুক আইডি খুলে চরিত্র হনন করা হচ্ছে লোকজনদেরকে। যারা করতেছে তারা তো আমাদেরই সমাজের লোকজন। এই সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করেন অনেকেই আমরা চিনি তাদেরকে, কিন্তু ভুয়া ফেসবুক আইডির কারণে তাকে শনাক্ত করা যাচ্ছে না। তারপরেও আমাদের কাছে এখন প্রযুক্তি অনেক আস্তে আস্তে উন্নত হচ্ছে, আমরা বার করতে পারবো সোশ্যাল মিডিয়া কমাই দেন আর কি। সোশ্যাল মিডিয়ায় যারা সন্ত্রাস করতেছেন, চরিত্র হরণ করতেছেন, আমরা তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। জনাব মঞ্জুর আলম, উনিও বলছেন অনলাইন যুগের কথা। শুনতেছেন আপনারা? জি। জনাব আব্দুল্লাহ আমিন ফয়সাল, উনিও বলছেন এখানে লোকজন শিক্ষা থেকে বঞ্চিত, চিকিৎসা থেকে বঞ্চিত, যার প্রেক্ষিতে এখানে লোকজন অপরাধ প্রবণ বেশি। সুশিক্ষিত হলে অপরাধের মাত্রাটা অনেকটা কমতো।
আর উনি আরেকটা কথা বলছেন, দোকানপাট রাতে 9টার পরে বন্ধ রাখার কথা। আর ছাত্ররা, বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ কথা, যে ছাত্ররা যাতে মাগরিবের নামাজের পরে বাইরে না থাকে। আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা যতই বিকালবেলা খেলাধুলা করেছি, কিন্তু আমরা মাগরিবের নামাজ যখন হয়ে যায় তখন উজুদাস করে আমরা নামাজ পড়ে আমরা পড়ার টেবিলে বসে দিতাম। এখন দোকানপাটে এই ছেলেরা আড্ডা মারে, স্কুলগামী ছেলেরা, কলেজগামী ছেলেরা দোকানপাটে আড্ডা মারে, আমরা কিছু বলতে পারি না। এখন যদি ধরেন আপনার ছেলে আড্ডা মারে, আপনিও কিছু বলছেন না, এবং পার্শ্ববর্তী কোনো লোক যদি কথা বলে এ নিয়ে, তখন আপনি তার বিরাগবাজন হচ্ছেন। যে ছেলের গার্ডিয়ান বলতেছেন আমার ছেলেকে তুমি জবাব দিচ্ছ কেন, মারছো কেন, বা কটু কথা কেন বললো, গালিগালাজ কেন করছো। এখন আমাদের বাচ্চা ছেলে সে আড্ডা মারতেছে, এটা কি আমি আমার ছেলেকে কন্ট্রোল করতে, অথবা আমার যে ছেলের বাবা সে বিদেশে থাকে, মার কথা শুনতেছে না, পার্শ্ববর্তী লোকজন যদি তাকে শাসন করে, আপনারা কি ওই শাসনটা মেনে নেন? ওই ছেলের গার্ডিয়ান শাসনটা মেনে নেয়? মানে না, প্রতিবাদ করে আমার ছেলেকে বকাঝকা করছে, গালিগালাজ করছে, আমার সাথে এই সত্যতা অভিযোগ করবে থানায় গিয়ে। তাহলে কিভাবে? এখানে আবার অনেকের বক্তব্যে উঠে আসছেন যে গোড়ায় গলদ, যেটা কি, যেখানে আমাদের কোমলমতি বাচ্চারা স্কুলে যাবে তাদেরকে, এবং তাদেরকে ছোটকাল থেকে গ্রহণ করলেন না আপনি। আমি এমনও অভিভাবক দেখেছি যে তার ছেলে সম্বন্ধে যদি কোনো অভিযোগ আসে, তখন বাবা বলে না আমার ছেলে তো এটা করে না, সাফাই গায় ছেলের পক্ষে। পরবর্তী যখন সে মাদক আসক্ত হতে হইতে এমন অবস্থায় চলে যায়, তখন বাবা মা তাদের আক্রান্ত হয়, তখন তাই থানা যায় আমাকে বাঁচান। কিন্তু প্রথমে যদি তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে, ছেলের গার্ডিয়ান যদি এটা মেনে নিত, তাহলে পরবর্তী এই ঘটনা আর ঘটতো না। জুনায়েদ সিং কাশে বলেছেন যে অপরাধী যাতে কোনো অবস্থাতে পার না পায়। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে সকলকে আমি কথা দিচ্ছি, অপরাধী অপরাধী, তার কোনো দল নাই, তার কোনো সমাজ নাই, সে অপরাধী, তাকে আমরা চিন্তা করবো অপরাধী হিসেবে। অপরাধীর সাথে কোনো ধরনের আপোষ নয়। সে যতটুকু অপরাধ করেছে ঠিক ততটুকু তাকে শাস্তি পেতে হবে, তার কোনো দল নাই। সে যদি কোনো কাউকে যদি কারো অপরাধ হিসেবে আমি চিহ্নিত করি, তাকে যদি আমি আটক করি, তাহলে কোনো অবস্থাতেই সে কারো সুপারিশে পার পাবে না ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি। তারেক মেম্বার সাহেব বলছেন যে এখানকে যে সমস্ত অভিযোগগুলো আমাদের থানায় যায়, এবং সেটা যদি চেয়ারম্যান অথবা মেম্বারের সুপারিশ নিয়ে যায়, যে ওনারা যদি ফরওয়ার্ড করে থানায় পাঠায়, তাহলে এগুলো ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে যথাযথ আইনি সহায়তা করার জন্য। আমরা আসলে সকলকে আইনি সহায়তা করি। আমি এখানে একটু অস্পষ্ট আছি যে যারা এই আপনাদের ফরওয়ার্ড ছাড়া যাবে, তারা কি এই সহায়তা পাবে না? না পাবে কিনা? ধরেন আপনার কাছে গেল না, থানায় যাচ্ছে, সে কি সহায়তা পাবে কিনা? না, এখন ক্লিয়ার হলাম। উনি আরেকটা সত্য কথা বলেছেন যে, এবং মূল্যবান কথা, যে যুব সমাজকে নিয়ন্ত্রণ করতে হবে তার অভিভাবক। এখানে তো আমাদের অনেক ছেলে মেয়ের বাবারা বিদেশে থাকে, তারা হয়তো বা চাকরি বাকরি বাইরে থাকে, মায়ের কথা শুনে না, চাচা মামা খালা যে আশপাশে যারা আছেন, অভিভাবক তো থাকবে কেউ না কেউ, মা অন্যতে থাকবে। তো এখন এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সর্বপ্রথম এই অপরাধটা তারা যখন শুরু করবে, তার আগেই নিয়ন্ত্রণ তাকে করতে হবে, তাহলে অপরাধটা অনেকাংশে কমে যাবে। এখন কি করবেন কিনা আপনারা বলেন? এখানে অনেকের কথা উঠে আসছে যে অভিভাবক সচেতন হতে হবে, এবং অভিভাবক আমাদের যুব সমাজকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে অপরাধ ভ্রমণ হতে
বাধাগ্রস্ত করবে। এটা করবেন আপনারা, এখানে তো অনেক অভিভাবক আছেন, করবেন আপনাদের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ সবাই করবেন। অভিভাবকরা যদি সচেতন থাকে অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে। আমাদের আমের ভাই বলেছেন, মিজান চৌধুরী সাহেব প্রবীণ নেতা, উনি বলছেন যে অনেকটা নিরাপত্তাহীনতা ভুগছেন। আগে বুক ফুলে চলাচলা করতেন, এখন উনি 8টার পরে ঘরে ঢুকে যান, এরপরে বাইরে হন না। আসলে তো আমরা যদি এই সমস্ত অপরাধ প্রবণ কমে যায় তাহলে নিরাপত্তাহীনতা কেউ ভুগতে হবে না। আর একটা কথা বলছেন উনি, চুরি বন্ধ করতে হবে। আচ্ছা, চোর কি সবাই? চোর তো সবাই না। আমাদের সমাজে চিহ্নিত কিছু চোর আছে। যেমন একটা লোক দেখেন, সে কোনো কাজকর্ম করে না, ব্যবসা বাণিজ্য করে না, সে কিন্তু ভালো চলতেছে, খাচ্ছে, তার এই পরিবার কিভাবে চলছে, সে কিভাবে বেতন সিগারেটের পকেট নিয়ে ঘুরে, কিভাবে? এতে কি প্রতিবর্ণনে সে কোনো অপরাধ কর্মের সাথে জড়িত? আমি ক্লিয়ার যে আপনাদের এই ছোট ইউনিয়নে কে কে কোন ধরনের চুরি করে, কে গরু চুরি করে, কেউ সিঁদুর চুরি করে, কেউ ডাকাতি করে, সম্পত্তি সংক্রান্ত অপরাধ কারা কারা করে, এগুলো অবশ্যই আপনাদের জানা আছে। আমাদের কাছে তালিকা আছে, কিন্তু আপনারা অবশ্যই জানেন কারা কারা এটার সাথে জড়িত। কারণ আমি চাকরি ক্ষেত্রে আমি বাইরে, আমার এলাকায় কে কে এই ধরনের অপরাধের সাথে জড়িত এটা আমার কাছে কানে আসে, এবং এটা অথেন্টিক। আমি এজ এ পুলিশ হিসাবে এখানে আসলে হয়তোবা আমি যদি কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করি, যার তার শত্রু যেটা হে তার বিরুদ্ধে বলবে, আবার তার বন্ধু যেটা বলবে না হে তো এই ধরনের কোনো অপরাধ করে নাই। কিন্তু সবচেয়ে সত্য কথাটা আপনাদের মাঝখান থেকে আসবে, আপনারা জানবেন কে অপরাধী। আমরা যদি এই অপরাধীগুলোকে চিহ্নিত করতে পারি, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি ডাকাতি নিয়ে কাজ করছি, আমি নোয়াখালী অনেক বছর ডাকাতি নিয়ে কাজ করছি, একটা অঞ্চলকে ডাকাত মুক্ত করেছি আমি। তো এটা সর্বশেষ আমি যেটা করেছি, জেল জুলুম দায়ী হয়েছে তাদের, কিন্তু সর্বশেষ যেটা হয়েছে তাদেরকে আমি ভালো করে ফেলছিলাম, তাদেরকে আপনার যে চাকরি বাকরি দিয়া কর্মসংস্থানের ব্যবস্থা আমি করেছিলাম। এখন ওই অঞ্চলটা স্থায়ীভাবে ডাকাতি মুক্ত হয়েছে। আপনাদের এলাকায় যদি এরকম অপরাধী কেউ থাকে, গরু চুরি করতো অথবা ডাকাতি করে, চুরির সাথে জড়িত, যদি আমি এই তালিকাটা একদম সুস্পষ্ট পাই, আমার কাছে যা আছে এসে হয়তো বা এখানে আরো বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, এর ভিতরে অনেকে ভালো হয়ে যেতে পারে, তাহলে ওদেরকে আমি চেষ্টা করবো যে একটা ভালো পথে নিয়ে আসার জন্য ব্রিফিং করে। একটা অপরাধী যদি জেলখানায় যাওয়ার পরে আবার আসে ওই অপরাধটা করে থাকে, কিন্তু সে যদি ভালো হয়ে যায় তাহলে তো চিরচরে ভালো হয়ে গেল। আব্দুর রহিম সানভী ভাই বলছেন যে উনি প্রথম কথাই বলছেন যে এখানে ভালো ভালো কাজ হচ্ছে, অভিযান হচ্ছে, আমাদের অফিসাররা কাজ করতেছে, আমাদের এসএলএম মহোদয় কাজ করতেছে, উনি প্রশংসা করছেন আমাদের। অ্যাকচুয়ালি যদি আমরা আমাদের খারাপ কাজের জন্য আপনারা আমাদেরকে তিরস্কার করেন, ভালো কাজে যদি প্রশংসা না করেন, তাহলে আমরা আরো ভালো ভালো কাজ আমাদের থেকে আসবে না। আমরা যদি ভালো কাজ করে থাকি আমাদের প্রশংসা আপনারা করবেন অবশ্যই, আর খারাপ কাজ করলে আমাদেরকে তিরস্কার করবেন। তো উনি প্রশংসা করছেন, ওনাকে ধন্যবাদ যে আমাদের ভালো কাজগুলো উনি প্রশংসা করছেন। কারণ একটা লোককে যদি আপনি খারাপ 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 বলেই থাকেন, সে বলবেন যে আমি তো খারাপই, আমার দ্বারা ভালো কাজ হবে না। কিন্তু আমি যদি ভালো কাজ করি, যদি আমরা আপনাদের থেকে প্রশংসা পাই, আমি আরো উৎসাহ পাবো কাজ করতে, নাকি? উনি আরেকটা কথা বলছেন যে মোবাইলের অপব্যবহার। এই মোবাইল থেকে আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা একটা নির্দিষ্ট বয়সের আগে ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না। মোবাইল থেকে সে যে বিভিন্ন আমরা দেখবেন 9, 10 পড়ুয়া মেয়েরা, এরা ওই যে মানে টিকটকে জড়াচ্ছে, অথবা সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে চলে যাচ্ছে। আমাদের এখানে মেয়ে মিসিং অনেকগুলো পাই আমরা, আমাদের কষ্ট হয় বিভিন্ন জায়গা থেকে এগুলো উদ্ধার করে আনতে। কিন্তু আপনারা যদি মোবাইলটা সারা না দেন, তাহলে আপনাদের ছেলে মেয়েগুলো ঠিক মতো স্কুলে যাবে এবং মোবাইলে আসক্ত হবে না, ঠিক মতো লেখাপড়া করবে। আপনাদের ছেলে মেয়েকে মোবাইল দিবেন না হাতে, দরকারটা কি তার মোবাইল। আপনার কাছে মোবাইল থাকলে
চলবে, আপনার ছেলের বাচ্চার মেয়ের কাছে ছেলের কাছে মোবাইল কোনো দরকার নাই। দিবেন না তো মোবাইল, আপনার ছেলে মেয়েদেরকে মোবাইল দিবেন না।